আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি ২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য প্রণীত চতুর্থ সপ্তাহের রসায়ন বিজ্ঞান অ্যাসাইনমেন্টের সমাধান। এটি হচ্ছে রসায়ন বিজ্ঞান প্রথম পত্রের ৩ নম্বর অ্যাসাইনমেন্ট, তৃতীয় অধ্যায় মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন। তোমরা কভার পেজের উপরে যে শিরোনামটা লিখবা সেটা হচ্ছে মৌলসমূহের শ্রেণীবিভাগ ও পর্যাবৃত্ত ধর্ম। তারপরে এখানে আমাদেরকে যে জিনিসগুলোর উপর আসলে অ্যাসাইনমেন্টটা করতে হবে সেগুলা হচ্ছে কি দেখো, আমরা একটু বলে দেই যে প্রথমে হচ্ছে ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে পর্যায় সারণীর মৌলগুলোর শ্রেণীবিভাগ বর্ণনা। খতে বলা হয়েছে পর্যায় সারণীর একই পর্যায়ের মৌলগুলোর আয়নীকরণ শক্তির পরিবর্তন ব্যাখ্যা। গ পর্যায় সারণীর একই শ্রেণীতে মৌলসমূহের ইলেকট্রন আসক্তির পরিবর্তন ব্যাখ্যা। ঘ মৌলের তড়িৎ ঋণাত্মকতার উপর বিভিন্ন নিয়ামকের প্রভাব ব্যাখ্যা। তার জন্য আমাদেরকে এখানে যে নির্দেশনাগুলো দেওয়া হয়েছে সেগুলো হচ্ছে কি দেখো, উদাহরণসহ এসপি ডি ও এফ ব্লক মৌলগুলোর বর্ণনা। যারা এই চারটা ব্লকের মৌলগুলোর বর্ণনা করতে পারবা তারা 4-এ 4 পাবা। তারপরে হচ্ছে খতে দ্বিতীয় পর্যায়ের মৌলগুলোর আয়নীকরণ শক্তির পরিবর্তন ব্যতিক্রম উল্লেখ সহ ব্যাখ্যা। এখানে কিন্তু নির্দিষ্ট করে একটা বলে দিছে যে তোমাকে পর্যায় সারণীর দ্বিতীয় পর্যায়ের যে মৌলগুলো আছে তাদের আয়নীকরণ শক্তি ব্যাখ্যা করার জন্য একই সাথে ব্যতিক্রম উল্লেখ সহ, কারণ এই দ্বিতীয় পর্যায়ে আয়নীকরণ শক্তির 2টা জায়গায় ব্যতিক্রম লক্ষ্য করা যায়। আমরা যখন আনসারটা লিখব তখন বিস্তারিত আলোচনা করব। গতে বলা হয়েছে ইলেকট্রন আসক্তির ব্যাখ্যা, এবং এখানে একটা দেওয়া হয়েছে 17 নম্বর গ্রুপ ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিনের ইলেকট্রন আসক্তির ক্রম ব্যাখ্যা করতে পারলে তোমাকে 4-এ 4 দেওয়া হবে। আর তারপরে সর্বশেষ যে অংশটা সেটা হচ্ছে দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের মৌলগুলোর তড়িৎ ঋণাত্মকতার উপর 3টা প্রভাবক বলছে, যে পরমাণুর আকার, নিউক্লিয়ার চার্জ এবং ইলেকট্রন বিন্যাসের প্রভাব ব্যাখ্যা করতে হবে। তো 3টা যদি আমরা ব্যাখ্যা করতে পারি তাহলে আমাদেরকে ফুল মার্কস পাবো। তাহলে তোমাদের এখানে মোট নম্বর হচ্ছে কিন্তু 16। 4টা প্রশ্ন আনসার করতে হবে। তাহলে চলো আমরা এখন মূল অ্যাসাইনমেন্টে চলে যাই। আমরা কিভাবে আনসারগুলো করব সেই জিনিসটা লক্ষ্য করব। তো যাওয়ার আগে অবশ্যই যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, পাশে থাকা বেল আইকনটাকে অন করে দিবা আর বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবা। প্রথমে আমাদেরকে যেই প্রশ্নটা বলা হয়েছিল যে ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে মৌলগুলোর যেই ব্লক বিন্যস্ত করা হয়েছে সেগুলা উদাহরণ সহ আলোচনা করার জন্য। তা আমরা জানি যে ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে মৌলগুলোকে যেভাবে শ্রেণীবিভাগ করা হয় 4টা ভাগে ভাগ করা হয়, এস, পি, ডি এবং এফ। তো প্রথমে আমরা এস ব্লক মৌল দিয়ে শুরু করব। যে এস ব্লক মৌলের সংজ্ঞাটা কি? মৌলসমূহের মধ্যে যেগুলোর সর্ববহিস্থ স্তরের ইলেকট্রন কেবলমাত্র এস অরবিটালে প্রবেশ করে সেগুলি হচ্ছে এস ব্লক মৌল। এদের পরমাণুর সর্ববহিস্থ স্তরের ইলেকট্রন বিন্যাস NS1 বা NS2 হয়ে থাকে। মোট কথা হচ্ছে যাদের ইলেকট্রন বিন্যাসে এস ইলেকট্রন যখন এসে প্রবেশ করবে তখন আমরা তাকে এস ব্লক মৌল বলবো। পর্যায় সারণীর গ্রুপ 1 এবং 2 এর 13টি মৌল ও 0 গ্রুপের বা 18 নম্বর গ্রুপের হিলিয়াম এস ব্লক মৌলের অন্তর্ভুক্ত। মোট 14টি মৌল। এস ব্লক মৌলের ইলেকট্রন বিন্যাস হচ্ছে কি দেখো, আমরা এখানে 2টা উদাহরণ দিছি, আমাদেরকে কিন্তু উদাহরণ সহ ব্যাখ্যা করতে বলা হয়েছে। তো সোডিয়ামের উদাহরণ দেওয়া হয়েছে এবং ক্যালসিয়ামের উদাহরণ দেওয়া হয়েছে। লক্ষ্য করে দেখো, সোডিয়ামের শেষ কক্ষপথ হচ্ছে 3s1 এবং ক্যালসিয়ামের শেষ কক্ষপথ হচ্ছে 4s2। এই জন্য এরা হচ্ছে এস ব্লক মৌল। আমরা জানি এস ব্লক মৌল আবার 2 ধরনের, একটা হচ্ছে ক্ষার ধাতু, একটা হচ্ছে মৃৎ ক্ষার ধাতু। তাহলে ক্ষার ধাতু কি? ক্ষার ধাতু হচ্ছে এস ব্লক মৌলগুলোর মধ্যে যেগুলোর সর্ববহিস্থ স্তরের ইলেকট্রন বিন্যাস NS1 ধরনের সেগুলি হচ্ছে ক্ষার ধাতু। ক্ষার ধাতুগুলোর মধ্যে যারা উদাহরণ দেওয়া হয়েছে আমাদেরকে কিন্তু উদাহরণ সহ বলছে, আমরা এই জন্য উদাহরণ দিব যে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, অর্থাৎ গ্রুপ 1 এ যারা আছে তারা সকলেই ক্ষার ধাতু, কারণ এরা পানির সাথে বিক্রিয়া করে ক্ষার উৎপন্ন করে। যেমন সোডিয়াম পানির সাথে বিক্রিয়া করে তীব্র ক্ষার সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করে। তারপরে হচ্ছে মৃৎ ক্ষার ধাতু। মৃৎ ক্ষার ধাতু হচ্ছে যারা গ্রুপ 2 এ অবস্থিত এস ব্লক মৌলগুলোর মধ্যে যাদের শেষ কক্ষপথে NS2 ধরনের ইলেকট্রন বিন্যাস কাঠামো বিদ্যমান তারাই হচ্ছে মৃৎ ক্ষার ধাতু। এরা সক্রিয়, তবে ক্ষার ধাতুর চেয়ে এদের সক্রিয়তা কম। উদাহরণ কি? বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম। এবং এরাও পানির সাথে বিক্রিয়া করে ক্ষার উৎপন্ন করে। আমরা এখানে একটা উদাহরণ দেখালাম যে ক্যালসিয়াম অক্সাইড প্লাস পানি, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। তারপরে তোমরা এখানে কতগুলো বৈশিষ্ট্য ইচ্ছা করলে দিয়ে দিতে পারো, ভালো হবে যদি বৈশিষ্ট্যগুলো দিয়ে দাও। যেমন আমরা এখানে এস ব্লক মৌলের কতগুলো বৈশিষ্ট্য দিয়ে দিলাম, তোমরা বেশি না অল্প কয়েকটাও দিতে পারো। তো এস ব্লক মৌল এরা হচ্ছে কি নরম ধাতু। এই সকল মৌলগুলোকে তাদের গলিত ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণে পাওয়া যায়। এদের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্কের মান তুলনামূলকভাবে কম। তারপরে এখানে মৌল অনেকগুলো আছে, তোমরা 5টা বা 6টা করে দিতে পারো, 4টা 5টা এরকম করে দিলেও হবে, কোনো সমস্যা নেই।
তোমরা এখান থেকে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা। তারপর হচ্ছে পি ব্লক। প্রতিনিধিত্ব মৌলসমূহের মধ্যে যেগুলোর সর্ববহিঃস্থ স্তরের ইলেকট্রন পি অরবিটালে প্রবেশ করে তারাই হচ্ছে পি ব্লক। তো পি ব্লকের একটা সাধারণ ইলেকট্রন বিন্যাস হচ্ছে কি NS2 NP 1 থেকে 6 অর্থাৎ 1 to 6। এটা হচ্ছে সাধারণ ইলেকট্রন বিন্যাস, যেমন আমরা এখানে উদাহরণ দেখালাম অ্যালুমিনিয়াম এবং ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস। তারপরে তোমরা এখানে যেহেতু আমাদেরকে উদাহরণ সহ ব্যাখ্যা করতে বলছিল, তো এই জন্য আমরা এখানে লিখে দিছি যে পর্যায় সারণীর গ্রুপ 13 থেকে 18 32টি মৌল পি ব্লকের অন্তর্ভুক্ত। পি ব্লক মৌলগুলোর মধ্যে NS2 NP5 ইলেকট্রনীয় কাঠামো যারা তাদেরকে বলা হয় হ্যালোজেন। হ্যালোজেন হচ্ছে 17 নম্বর গ্রুপের অন্তর্ভুক্ত, ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন। এবং 17 গ্রুপের যে মৌলগুলো আছে, তারপরে হচ্ছে কি 16 নম্বর গ্রুপের যারা আছে অক্সিজেন সালফার সেলেনিয়াম টেলোনিয়াম পোলোনিয়াম, এদেরকে বলা হয় একটা সাধারণ নাম আছে চালকোজেন নামে পরিচিত। চালকোজেন শব্দের অর্থ হচ্ছে আকরিক উৎপাদনকারী। এই গ্রুপের মৌলগুলোর ইলেকট্রন বিন্যাসে হচ্ছে NS2 NP4। তারপরে হচ্ছে 15 নম্বর যারা নাইট্রোজেন ফসফরাস আর্সেনিক অ্যান্টিমনি বিসমাথ, এদেরকে বলা হয় নিকটোজেন। এদের ইলেকট্রন কাঠামো হচ্ছে NS2 NP3। এরা প্রত্যেকেই পি ব্লক মৌলের অন্তর্ভুক্ত। এবং 18 নম্বর গ্রুপের শুধুমাত্র হিলিয়াম ছাড়া বাকি সবাই হচ্ছে কিন্তু আবার পি ব্লকের অন্তর্ভুক্ত। তারপরে পি ব্লকের আমরা এখানে কয়েকটা বৈশিষ্ট্য লিখছি, 2-3টা বৈশিষ্ট্য। তোমরা এখান থেকে বৈশিষ্ট্যগুলা লিখে দিলে ভালো হয়, সমস্যা নাই। 3টা বা 4টা বৈশিষ্ট্য তোমরা লিখে দিবা, স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা, অথবা তোমাদের যে বই সেই বইয়ে কিন্তু দেওয়া আছে। আমি আর বৈশিষ্ট্যগুলো পড়লাম না। তারপর হচ্ছে ডি ব্লক। ডি ব্লক মৌলগুলোর হচ্ছে কি মৌলের ইলেকট্রন বিন্যাসের পর যদি সর্বশেষ ইলেকট্রনটি ডি অরবিটালে প্রবেশ করে তখন তাদেরকে ডি ব্লক মৌল বলা হয়। অর্থাৎ 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 এই যে গ্রুপগুলো আছে, অর্থাৎ 3 থেকে 12 পর্যন্ত যে গ্রুপগুলো আছে এই গ্রুপের সকল মৌলগুলাই ডি ব্লক মৌলের অন্তর্ভুক্ত। এদের সাধারণ ইলেকট্রন বিন্যাস হচ্ছে N-1 ডি 1 to 10 NS12। এখানে ব্যতিক্রম সহ আমি দিয়ে দিয়েছি যে কোন কোনটা ব্যতিক্রম, তোমরা এগুলো সুন্দর করে দেখে লিখে দিবা। তারপরে ডি ব্লকের কিছু বৈশিষ্ট্য দিয়ে দিছি আমি। আমি এখানে কয়েকটা বৈশিষ্ট্য দিছি, প্রায় 7টার মতো বৈশিষ্ট্য দিছি। তোমরা 3টা 4টা 5টা এরকম 5টা, বেশি না, 4টা 5টা লিখলেও হবে। লিখে দিবা 4টা 5টা বৈশিষ্ট্য, যেহেতু এটা একটা অ্যাসাইনমেন্ট, লিখলে অনেক ভালো হবে। তারপর হচ্ছে এফ ব্লক। যে মৌলগুলোর পরমাণুর সর্বশেষ বাহিরের কক্ষের শেষ ইলেকট্রনটি NS অরবিটালটি ভর্তি করার পর N-1 ডি অরবিটালটি অসম্পূর্ণ থাকা সত্ত্বেও N-2 F উপস্তরে প্রবেশ করে। অর্থাৎ মোট কথা হচ্ছে যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাস F অরবিটালে প্রবেশ করবে তাদেরকে আমরা F ব্লক মৌল বলবো। এফ এফগুলা হচ্ছে 4F শ্রেণীর ল্যান্থানাইড মৌলগুলো এবং 5F শ্রেণীর অ্যাক্টিনাইড মৌলগুলো এই ব্লকের অন্তর্ভুক্ত। ল্যান্থানাইড সিরিজের মৌলগুলোকে বিরল মৃত্তিকা বলা হয়। এফ ব্লক মৌলের সাধারণ ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে N-2 F 1 to 14, N-1 D0 1 2 এবং NS2। এফ ব্লক মৌলের আমরা সাধারণ কতগুলো বৈশিষ্ট্য এখানে দেখাইলাম। আমি 10টা বৈশিষ্ট্য লিখছি, তোমরা 4টা 5টা করে লিখতে পারো, কোনো সমস্যা নেই। যদি 10টা চাও লিখতে পারো, কোনো সমস্যা হবে না। তাহলে এটা হচ্ছে আমাদের ক প্রশ্ন। খ প্রশ্নে ছিল আমাদের যে আয়নীকরণ শক্তি ব্যাখ্যা করতে বলা হয়েছিল দ্বিতীয় পর্যায়ের মৌলগুলোর ক্ষেত্রে ব্যতিক্রম সহ। আমরা এখানে ব্যতিক্রম সহ আলোচনা করব। প্রথমে তোমরা আয়নীকরণ শক্তির সংজ্ঞাটা লিখবা যে গ্যাসীয় অবস্থায় একমূল বিচ্ছিন্ন পরমাণুর প্রতিটি থেকে একটি করে একমূল ইলেকট্রন অপসারণ করে পরমাণুটিকে একমূল ধনাত্মক আয়নে পরিণত করতে যে শক্তির প্রয়োজন হয় তাকে আয়নীকরণ শক্তি বলে। যে মৌলের তড়িৎ ঋণাত্মকতা বেশি সেই মৌলের পরমাণুর বহিঃস্থ কক্ষপথ থেকে ইলেকট্রন অপসারণ করতে বেশি শক্তির প্রয়োজন হয়। অপরদিকে যে মৌলের তড়িৎ ঋণাত্মকতা কম সেই মৌলের পরমাণুর বহিঃস্থ কক্ষপথ থেকে ইলেকট্রন অপসারণ করে ধনাত্মক আয়নে পরিণত করতে কম শক্তির প্রয়োজন হয়। তোমরা এখানে এত কিছু না লিখে জাস্ট তোমরা সংজ্ঞাটা, আয়নীকরণ শক্তির যে সংজ্ঞাটা সেই সংজ্ঞাটা লিখবা, একটা উদাহরণ দিয়ে দিবা। তারপরে আমাদের যেই দ্বিতীয় পর্যায়ের মৌলগুলোর ক্ষেত্রে আয়নীকরণ শক্তির কথা বলা হয়েছে সেইটা আমরা এখানে উল্লেখ করব। দ্বিতীয় পর্যায়ের প্রথম মৌলসমূহের আয়নীকরণ শক্তি, এই অংশটা নিচের যে অংশটা, এই অংশটা তোমরা সবার শেষে উল্লেখ করবা। এই অংশটা সবার শেষে লিখবা। তো লিখবা কি, যে কোনো পর্যায়ের বাম থেকে ডান দিকে অগ্রসর হলে পারমাণবিক সংখ্যা বাড়ার সাথে সাথে কেন্দ্রে ধনাত্মক চার্জের সংখ্যা বৃদ্ধি পায় এবং বহিঃস্থ স্তরে ঋণাত্মক ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পায়, কিন্তু স্তর সংখ্যা বৃদ্ধি পায় না। তাই বহিঃস্থ ইলেকট্রনের উপর কেন্দ্রের ধনাত্মক চার্জের আকর্ষণের কারণে পরমাণুর আকার ছোট হয়ে যায়। আকার ছোট হওয়ায় আকর্ষণ বেশি থাকার কারণে বহিঃস্থ ইলেকট্রন সহজে অপসারণ করা যায় না, অর্থাৎ বেশি শক্তির প্রয়োজন হয়। তাহলে আমরা এখানে যেটা বললাম
এখন দেখো ব্যতিক্রম আছে কিন্তু। তো এখানে কিন্তু আয়নীকরণ শক্তি আমরা কি বললাম যে বাম দিক থেকে ডান দিকে গেলে আসলে আয়নীকরণ শক্তির মান বৃদ্ধি পায়। তো সেই হিসেবে কিন্তু দেখো এখানে সেই হিসেবে কিন্তু এখানে বাম দিক থেকে ডান দিকে গেছে, সেই হিসাবে সবচেয়ে বেশি হওয়ার আ কথা কিন্তু নিয়নের, ঠিক আছে? সবচেয়ে কম হবে লিথিয়ামের। কিন্তু এখানে একটা ব্যতিক্রম আছে। যেমন বেরিলিয়াম এবং বোরনের মধ্যে ব্যতিক্রম এবং অক্সিজেন এবং নাইট্রোজেনের মধ্যে ব্যতিক্রম আছে। তো আমরা এই ব্যতিক্রমটাই এখানে উল্লেখ করছি দেখো। বেরিলিয়াম এবং বোরনের মধ্যে যে ব্যতিক্রমটা, সেই ব্যতিক্রমের কারণটা হচ্ছে কি বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস দেখো 1s2 2s2 2p0 এবং বোরনের ইলেকট্রন বিন্যাসটা দেখো 1s2 2s2 2p1। তো বোরনের ইলেকট্রন বিন্যাসে 2p অরবিটালটি পূর্ণ নয় এবং যা স্থিতিশীল নয়। এর ফলে বোরন পরমাণুর বহিস্থ কক্ষপথ থেকে ইলেকট্রন অপসারণ করতে কম শক্তির প্রয়োজন হয়। আবার বেরিলিয়াম পরমাণুর 2s অরবিটালটি কি পূর্ণ, যা স্থায়ী। এই স্থায়িত্বের জন্য বেরিলিয়াম পরমাণুর বহিস্থ কক্ষপথ থেকে ইলেকট্রন অপসারণ করতে বেশি শক্তির প্রয়োজন হয়। তাই একই পর্যায়ের বোরনের পারমাণবিক সংখ্যা বেরিলিয়াম অপেক্ষা বেশি সত্ত্বেও বোরন এর আয়নীকরণ বিভব বেরিলিয়াম অপেক্ষা কম। তারপরে এই ব্যতিক্রমটা লিখার পর তোমরা এই অক্সিজেন এবং নাইট্রোজেনের ব্যতিক্রমটা লিখবা। ব্যতিক্রমটা কি? অক্সিজেনে দুইটার ইলেকট্রন বিন্যাস লিখবা, নাইট্রোজেন এবং অক্সিজেনের নাইট্রোজেনের পি অরবিটালটা দেখো অর্ধপূর্ণ, কিন্তু অক্সিজেনেরটা অর্ধপূর্ণ নয়। নাইট্রোজেন ইলেকট্রন বিন্যাস হতে দেখা যায় যে এর পি অরবিটালে একটি করে ইলেকট্রন বিদ্যমান, অর্থাৎ অরবিটালগুলো অর্ধপূর্ণ। ফলে আমরা জানি যে অর্ধপূর্ণ এবং পরিপূর্ণ অবস্থায় অরবিটালগুলোর সুস্থিতি সবচেয়ে বেশি হয়। যেহেতু নাইট্রোজেনের এখানে অর্ধপূর্ণ অরবিটালগুলো অর্ধপূর্ণ, তাই নাইট্রোজেনের সুস্থিতিটা বেশি হবে। অক্সিজেনের যেহেতু অর্ধপূর্ণ নয়, সেহেতু অক্সিজেনের সুস্থিতি কম হবে। আর যদি সুস্থিতি কম হয় তাহলে এখান থেকে ইলেকট্রন সরাইতে আসলে কম শক্তির প্রয়োজন হবে। এ কারণে নাইট্রোজেনের চেয়ে অক্সিজেনের আয়নীকরণ শক্তির মান কম, অর্থাৎ নাইট্রোজেনের বেশি, অক্সিজেনের কম। যদিও নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা 7, অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8। তো এই ব্যতিক্রম দুইটা লিখার পরে আমরা এভাবে লিখব যে দ্বিতীয় পর্যায়ের মৌলগুলোর আয়নীকরণ শক্তির ক্রম নিম্নরূপ। সবচেয়ে কম হচ্ছে লিথিয়ামের, সবচেয়ে বেশি হচ্ছে নিয়নের। এই যে ক্রমটা, এই ক্রমটাকেই অবশ্যই ক্রমকে উল্লেখ করতে হবে। যেমন এখানে কিন্তু ছিল এই ক্রমটা। আমি তোমাদেরকে বলছিলাম যে এই ক্রমটা পরে লেখার জন্য এই যে এখানে সবকিছু লিখতে হবে না, জাস্ট ক্রমটা লিখবা। আমি যেভাবে লিখে দিছি এভাবে লিখলেই হবে। এই যে এভাবে লিখে দিলেই হবে। তারপরে ছিল ইলেকট্রন আসক্তি। ইলেকট্রন আসক্তির সংজ্ঞা কি? ইলেকট্রন আসক্তি হচ্ছে কোনো মৌলের ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হওয়ার প্রবণতা। অর্থাৎ অসীম দূরত্ব থেকে গ্যাসীয় ও বিচ্ছিন্ন অবস্থায় কোনো মৌলের এক মূল পরমাণুর সর্ববহিস্থ স্তরে এক মূল ইলেকট্রন স্থাপনে একে এক মূল একক ঋণাত্মক আয়নে পরিণত করলে যে শক্তি নির্গত হয় তাকে ওই মৌলের ইলেকট্রন আসক্তি বলা হয়। তাহলে আমরা এখানে একটা উদাহরণ দিলাম। ফ্লুরিনের শেষ কক্ষপথে একটি ইলেকট্রন প্রবেশ করানোর ফলে ফ্লোরিন ঋণাত্মক আয়নে পরিণত হয়েছে এবং এতে করে তার নির্গত হয়েছে কতটুকু শক্তি? -333 কিলোজুল পার মোল। এখন আমরা যেই 4টা ছিল ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিনের মৌলগুলোর ইলেকট্রন আসক্তির ক্রমটা আমরা এখানে ব্যাখ্যা করব। দেখো, পর্যায় সারণীর একই গ্রুপের মৌলগুলোর জন্য ইলেকট্রন আসক্তি উপর থেকে নিচের দিকে গেলে ক্রমশই কমতে থাকে। গ্রুপে নিচের দিকে ইলেকট্রন আসক্তি কমে যাওয়ার প্রধান কারণ নিউক্লিয়াস থেকে সর্ববহিস্থ শক্তিস্তরে ইলেকট্রনের দূরত্ব বেড়ে যাওয়া। একই গ্রুপের মৌলগুলোর উপর থেকে নিচের দিকে নতুন নতুন শক্তিস্তর থাকে যার দূরত্ব নিউক্লিয়াস থেকে বেশি। ফলে দূরবর্তী ওই ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ কম, অর্থাৎ নবাগত ইলেকট্রনটিকে ধরে রাখার প্রবণতা তত কম হবে। যেমন গ্রুপ 17 বা 7A এর মৌলগুলোর ইলেকট্রন আসক্তিকে এভাবে সাজানো যায় যে সবচেয়ে বেশি হচ্ছে ক্লোরিনের, তারপরে ফ্লোরিন, তারপরে ব্রোমিন, তারপর আয়োডিন। এই জিনিসটা কিন্তু আমি পরেও দেখাইছি। আবার দেখো, 17 গ্রুপের মৌলগুলোর ইলেকট্রন আসক্তির ক্রম একটু ব্যতিক্রম লক্ষ্য করা যায়, তা হচ্ছে ফ্লুরিনের ইলেকট্রন আসক্তি ক্লোরিন অপেক্ষা কি কম। কারণ ফ্লুরিনের আকার ছোট এবং দ্বিতীয় শক্তি স্তরে 7টি ইলেকট্রন থাকায় ইলেকট্রনের ঘনত্ব খুব বেশি। সুতরাং অন্য ইলেকট্রনকে আকর্ষণ করতে হলে বহিস্থ স্তরের ইলেকট্রনের সাথে নবাগত ইলেকট্রনের বিকর্ষণ হয়, ফলে ফ্লুরিনের ইলেকট্রন আসক্তি কম হয়। অন্যদিকে ক্লোরিন তৃতীয় পর্যায়ের মৌল বলে আকার বড়, ফলে তৃতীয় শক্তি স্তরে 7টি ইলেকট্রন অবস্থান করায় তাদের মধ্যে তেমন বিকর্ষণ হয় না। অন্য ইলেকট্রনকে ইহা সহজেই কি করতে পারে? আকর্ষণ করতে পারে। যেমন আমরা মৌলগুলোর ক্রমটা এভাবে লিখব যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন মৌলগুলোর ইলেকট্রন আসক্তির ক্রম হচ্ছে এরকম। সবচেয়ে বেশি ক্লোরিনের, তারপর ফ্লোরিন, তারপর ব্রোমিন, তারপর আয়োডিন।
তারপরের অংশটা ছিল আমাদের তড়িৎ ঋণাত্মকতার উপর বিভিন্ন নিয়ামকের প্রভাব। তো প্রথমে আমরা তড়িৎ ঋণাত্মকতার এখানে সংজ্ঞাটাকে লিখব যে কোনো সমযোজী যৌগের অণুতে উপস্থিত দুটি ভিন্ন মৌলের পরমাণুর মধ্যে শেয়ারকৃত বন্ধন ইলেকট্রন যুগলকে একটি পরমাণু কর্তৃক নিজের দিকে অধিক আকর্ষণ করার তুলনামূলক ক্ষমতাকে ওই মৌলের তড়িৎ ঋণাত্মকতা বলা হয়। যেমন আমরা এখানে একটা উদাহরণ দিছি, তোমরা উদাহরণটা দিয়ে দিবা। তারপরে আমরা এখানে দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে, এটা কিন্তু উপরে লিখবা, হ্যাঁ, যে দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ের মৌলগুলোর ক্ষেত্রে বিভিন্ন নিয়ামকের প্রভাব। প্রথমে হচ্ছে পরমাণুর আকার। একই গ্রুপ বা শ্রেণীতে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে মৌলের তড়িৎ ঋণাত্মকতার মান হ্রাস পায়। এর কারণ হচ্ছে একই গ্রুপ বা শ্রেণীতে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে পরমাণুতে ইলেকট্রনের নতুন শক্তিস্তর সৃষ্টি হয় এবং পরমাণুর আকার বৃদ্ধি পায়। ফলে শেয়ারকৃত ইলেকট্রন নিউক্লিয়াস থেকে অধিকতর দূরে অবস্থান করে এবং তাদের উপর নিউক্লিয়াসের আকর্ষণ হ্রাস পায়। যেমন 17 নম্বর গ্রুপের মৌলগুলোর ক্ষেত্রে আমরা এখানে দেখাইলাম। ফ্লোরিনের ক্ষেত্রে, ঠিক আছে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিনের ক্ষেত্রে পর্যায় সারণীর একই পর্যায়ের বাম হতে ডান দিকে যেতে থাকলে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে পরমাণুর আকার তথা পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পায়। পরমাণুর আকার ছোট হওয়ার ফলে নিউক্লিয়াসের ধনাত্মক চার্জ ইলেকট্রনের প্রতি বেশি আকর্ষণ করে, অর্থাৎ পরমাণুর আকার যত ছোট হবে তড়িৎ ঋণাত্মকতার মান তত বেশি হবে। আমরা জানি বাম থেকে ডান দিকে গেলে আকার ছোট হয়, এজন্য তড়িৎ ঋণাত্মকতার মানও বাম দিক থেকে ডান দিকে গেলে বৃদ্ধি পায়। তো তোমরা এখানে যে চারটা আমরা দিছি দ্বিতীয় তৃতীয় পর্যায়ের মৌলগুলোর তড়িৎ ঋণাত্মকতার ক্রম, তোমরা এগুলা নিচে দিয়ে দিবা, কোনো সমস্যা নাই এই সবগুলা লিখার পর। তারপরে হচ্ছে নিউক্লিয়ার চার্জ। নিউক্লিয়ার চার্জের দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ের মৌলগুলোর কিন্তু এখানে দেখো গ্রাফের মাধ্যমে আমরা দেখাইছি দ্বিতীয় পর্যায়ের মৌলগুলোর ক্ষেত্রে এবং তৃতীয় পর্যায়ের মৌলগুলোর ক্ষেত্রে। তো তোমরা এখান থেকে লিখবা। তারপর ইলেকট্রন বিন্যাসের প্রভাবটা, তিনটা প্রভাব লিখতে বলছে আমাদেরকে, এজন্য আমরা তিনটা প্রভাবই লিখব। পর্যায় সারণীর মূল ভিত্তি মৌলসমূহের ইলেকট্রন বিন্যাস, তাই ইলেকট্রন বিন্যাসের উপরও তড়িৎ ঋণাত্মকতা নির্ভরশীল। মৌলগুলোর যোজ্যতা স্তরে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস প্রাপ্তির আশায় রাসায়নিক বন্ধনে অংশ নেয়, কিন্তু নিষ্ক্রিয় গ্যাসের যোজ্যতা স্তরে 2টি বা 8টি ইলেকট্রন কাঠামো থাকায় তারা কারোর সাথে বন্ধনে আবদ্ধ হয় না, তাই নিষ্ক্রিয় গ্যাসের তড়িৎ ঋণাত্মকতার মান 0। তাহলে আমরা ওই যে আমি উপরে যেই কথাটা বলছিলাম মৌলগুলোর তড়িৎ ঋণাত্মকতার ক্রম, তোমরা উপরের যে অংশটা এটা নিচে দিয়ে দিবা, এখানে এরকম করে লিখে দিবা। তাহলে আশা করি তোমরা ফুল মার্কস পাবা। আজকে এতটুকুই। আল্লাহ হাফেজ।